একজন তোমার সাথে প্রেমের সম্পর্ক করলো, একজন তুলে নিয়ে গেল, একজন আরেকজনকে হ্যান্ড ওভার করলো, আবার আরেকজন তাকে হ্যান্ড ওভার। মোবাইলটা প্রথমে দিন তুমি যখন তোমার মা বা বাবা তোমাকে কিনে দিল, তারপরে কি করলে? প্রথমে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, প্রথমে এটা শুরু হয়ে গেল। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, কিন্তু দেখে শুনে বুঝে। একটা মুখ বিচ্ছিরি দেখতে, সেই মুখটাকে সুন্দর করে, মেয়েদের ক্ষেত্রে বলছে একটা ছেলের ছবি দিয়ে দিল সুন্দর দেখতে, ছেলেদের ক্ষেত্রেও বলছে একটা মেয়ের ছবি দিয়ে দিল সুন্দরী। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে তুমি আস্তে আস্তে তার সাথে কি করো? কথা বলো টুকটাক। এই যে উনি যেমন বললো কি কেমন আছো, তাই তো শুরুয়াত, কি কেমন আছো। তারপরে আস্তে আস্তে ওই পাশ থেকে হয়তো উত্তর আসলো হ্যাঁ ভালো আছি। তোমার বাড়ি কোথায়? তুমি বললে আমার বাড়ি অমুক জায়গায়। তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, ঠিক আছে। আস্তে আস্তে কথা বাড়তে বাড়তে তোমার সাথে দেখা করব, যেগুলো হয় তোমার সাথে দেখা করব। তখন ছেলে বলো মেয়ে বলো তোমরা গেলে দেখা করতে। হয়তো তুমি মায়ের কাছে অনেকদিন ধরে বলছিলে মা আমাকে একটা এই জিনিস দাও তো, ঠিক আছে, একটা ট্যাব দাও তো, কি একটা যাই হোক জামা দাও, অমুক ভালো জিনিস একটা দাও। মা বাবা দিচ্ছে না, হয়তো তারা। কিন্তু যেই ছেলেটির সাথে তোমার পরিচয় হলো, কিন্তু তোমাদের যেই মেয়েটির সাথে পরিচয় হলো, তারা তখন তোমাকে গিফট হিসাবে ওই জিনিসটি দিল। এবার গিফট পেতে তো সবারই ভালো লাগে, কিন্তু তুমি তখন কিন্তু তুমি ওই ট্র্যাপে পড়ে গেলে। এটা হচ্ছে কিডন্যাপিং এর একটা ট্র্যাপ। এমনকি আমরা নিজেদের বাজে বাজে ছবিও তার সাথে শেয়ার করি। আমরা ভুলে যাই, তখন একদম ভুলে যাই যে এই জিনিসটা, যে আমি যে এই যে ছবিটি পাঠালাম। এখন ম্যাডাম বলবে, ম্যাডাম তাহলে বলুন। আচ্ছা, এখানে কোন কোন ক্লাস আছে? আর পুষ্টিগুলো, পুষ্টিগুলো কোন ক্লাস? প্রাইমারি কোন ক্লাস? ছোট ওয়ান, বাপরে অনেক বড়। ছোট ওয়ান টু ছবিটা দেখাই আছে। এখানে প্রোগ্রাম যার জন্য দেখা হয়েছে সেটা হচ্ছে কি সাইবার সিকিউরিটি থ্রেট। মানে সাইবার মানে কথাটা সবাই জানো তো, মানে কম্পিউটারে বা নেটওয়ার্কিং এর মাধ্যমে যে প্রসেস গুলো হয় বা যে কাজগুলো হয় সেটাকে বলেছে। এইবার সাইবার সিকিউরিটি থ্রেট মানে তোমাদেরকে, আগে কি হতো, রাস্তায় যাচ্ছ তুমি, তোমাকে কেউ একজন ধমকি দিল, নানা রকম বাজে বাজে কথা বললো। এখন সেটা কিসের মাধ্যমে হচ্ছে? সাইবার মানে তোমার নেটওয়ার্ক, কম্পিউটারের মাধ্যমে কি মোবাইলের মাধ্যমে এইভাবে হচ্ছে। তাহলে এইটাকেই বলছে কিন্তু তোমাকে নানা রকম ভাবে থ্রেট দিচ্ছে। এই থ্রেট গুলোর মধ্যে কি কি আছে তোমাদের এই স্যার তো বলেই দিল অনেক কিছু, তাও আমি একটু বলছি হালকা করে যে কি কি হয়। যেমন তোমার ছবি, ছবি নিয়ে অনেকে অনেক কিছু করতে পারে। আমি মেয়েদের ক্ষেত্রে বলবো, মেয়ে কি ছেলে বলছি, ধরো তোমরা যখন মোবাইলটা হাতে পাও, প্রত্যেকের কি মোবাইল আছে? পুষ্টিগুলো বাদ দিয়ে মোবাইল আছে। মোবাইল থাকবে, কেন থাকবে না? এই অ্যান্ড্রয়েড মোবাইল, এখন তো কারো কাছে ছোট মোবাইল নাই। এই মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু জানতে পারি এবং অনেক ফ্যাসাদেও করতে পারি। তার জন্য কি আমাদেরকে চোখ কান সব সজাগ রাখতে হবে, ঠিক আছে। যেমন আমি একটা মোবাইলটা আমি হাতে পেয়ে, তোমরা প্রথমে কি করো? ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করো তো। প্রথমে যেদিন মোবাইলটা হাতে পেলে কি করলে বলো? এই যে বড়রা যারা আছো যে হাসছো, বলো। মোবাইলটা প্রথমে দিন তুমি যখন তোমার মা বা বাবা তোমাকে কিনে দিল, তারপরে কি করলে? প্রথমে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, প্রথমে এটা শুরু হয়ে গেল। করবে, কেন করবে না, তাই তো। এবার করার পরে তোমরা নানা রকম কি করো? গ্রুপ করো। হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা টিউশনের গ্রুপ, একটা স্কুলের গ্রুপ, একটা ফ্যামিলি গ্রুপ করো তো। এরকম নানা রকম গ্রুপ করছো। তারপরে ফেসবুকে কি করছো? ফেসবুকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি? ফেসবুকটা যখন তৈরি হয়েছিল, জানো তো কে তৈরি করেছিল? কে কিসের জন্য করেছিল? কিসের জন্য করেছিল? বন্ধুত্বের জন্য, তাই তো। হ্যাঁ, বন্ধুত্ব করার জন্য। হ্যাঁ, তাহলে সবাই, তাহলে ফেসবুকটা যখন মানে তুমি যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুললে, তোমার ফার্স্ট তোমরা কি করো? যে না, এটা তো বন্ধুত্বের জন্য খুলেছে, তাহলে আমাদেরও ওই কাজ, আমরা বন্ধুত্ব করব। তখন তোমরা সার্চ করলে, দেখলে তোমাকে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট কি করো? অ্যাকসেপ্ট করো, করো তো। কিন্তু ওই যে ওইখানটাকে তো ভুল করে ফেলো। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, কিন্তু দেখে শুনে বুঝে। আর এই যে তোমাদের স্যার বললো, কারো মুখ বা কারো কথা এখন
এত ডিজিটাল জামানাতে এত হয়ে গেছে, মানে যা কিছু করা যায় সবকিছু করা যায়, বুঝতে পারছি। একটু শুধু নলেজ থাকতে হবে। এই যে তোমার একটা মুখ দেখলে তুমি, তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, একটা মুখ বিচ্ছিরি দেখতে, সেই মুখটাকে সুন্দর করে মেয়েদের ক্ষেত্রে বলছে একটা ছেলের ছবি দিয়ে দিল সুন্দর দেখতে, ছেলেদের ক্ষেত্রেও বলছে একটা মেয়ের ছবি দিয়ে দিল সুন্দরী, সঙ্গে সঙ্গে তোমরা কি করো, অ্যাকসেপ্ট করো, করো তো। কিন্তু অনেক সময় সব ক্ষেত্রে কিন্তু ওটা সঠিক হয় না, তোমরা কিন্তু একটা ট্র্যাপেও পড়ে যাও। এই যে ব্যাপারটা হলো, তোমরা একটা ট্র্যাপে পড়ে গেলে, তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে তুমি আস্তে আস্তে তার সাথে কি করো, কথা বলো টুকটাক। এই যে উনি যেমন বললো কি কেমন আছো, তাই তো শুরুয়াত কি কেমন আছো, তারপরে আস্তে আস্তে ওই পাশ থেকে হয়তো উত্তর আসলো হ্যাঁ ভালো আছি, তোমার বাড়ি কোথায়, তুমি বললে আমার বাড়ি অমুক জায়গায়, তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, ঠিক আছে। আস্তে আস্তে কথা বাড়তে বাড়তে তোমার সাথে দেখা করব, যেগুলো হয় তোমার সাথে দেখা করব, তখন ছেলে বলো মেয়ে বলো তোমরা গেলে দেখা করতে, দেখা করলেও করার পরে দেখলে হ্যাঁ ঠিক আছে ছেলেটা ঠিকঠাক আছে, তখন কি হবে, আস্তে আস্তে তোমার সাথে একটা সম্পর্কটা গভীর হতে থাকে, তাই তো। প্রেম থেকে আরো অন্য জায়গায় যায়, মানে এটা হাসারও কিছু নেই, এটা জেনে রাখা দরকার, ঠিক আছে। কেন কি তোমরা যাতে বিপদে না পড়ো, আর যেহেতু আমরা থানায় কাজ করি, এরকম ধরনের প্রচুর ঘটনা আমাদের থানায় আছে। এবং এই পরশুদিনই আমার একটা কেস হয়েছে, সেজন্য আরো বলছি যে মেয়েটাকে নিয়ে চলে গেছে, মেয়েটার বয়স 14 বছর, ছেলেটির বয়স হচ্ছে 30 বছর, মানে মেয়েটার ডাবল, বুঝতে পারছো তো। কিন্তু পাড়ারই ছেলে, কিন্তু মেয়েটি কিন্তু এখন কিচ্ছু বুঝতে পারছে না। মোটামুটি 6 মাস যাক, তারপরে মেয়েটি বুঝতে পারবে যে ও কি ভুল করেছে। ওর পরীক্ষা ছিল, স্কুলে গেছে, পরীক্ষা না দিয়ে ও ছেলেটার সাথে পালিয়ে গেছে, এবং এটা সবাই দেখেছে, মানে ওর স্কুলের বন্ধুরাও দেখেছে, আশেপাশে যখন আমরা গেছি তারাও দেখেছে, কিন্তু এখনো কিছু বুঝতে পারবে না, বুঝতে পারছো। আর যারা 18 বছরের নিচে আছো, তোমরা শিশু, তোমাদের কিন্তু সেই বুদ্ধিটা কিন্তু এখনো হয়নি, এখনো তোমাদের বুদ্ধি হয়নি যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এই তোমাদের ঠিক আর বেঠিক বোঝানোর জন্যই কিন্তু এই ক্যাম্প গুলো, বুঝতে পেরেছো তো। এই ঠিক কোনটা বেঠিক কোনটা বোঝানোর জন্য এই ক্যাম্প। আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, আমাদের কিন্তু কেউ এভাবে স্কুলে এসে কি কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প কোথাও হচ্ছে এরকম ভাবে কিন্তু কেউ বোঝায়নি। এখন তোমাদেরকে আমরা বোঝাই যাতে তোমরা এই ভুল কাজগুলোতে পা না দাও। তারপরে কি হয় জানো তো, এই যে তোমরা ফেসবুকের সাহায্যে তোমার বন্ধু হলো, তার সাথে তুমি হয়তো তুমি মায়ের কাছে অনেকদিন ধরে বলছিলে মা আমাকে একটা এই জিনিস দাও তো, ঠিক আছে, একটা ট্যাব দাও তো, কি একটা যাই হোক জামা দাও, অমুক ভালো জিনিস একটা দাও, মা বাবা দিচ্ছে না, হয়তো তারা তাদের মানে সেই রকম ফিনান্সিয়াল স্ট্যাটাস নেই, দিতে পারবে না, অনেক সময় দেয় না, আবার অনেক সময় ভাবে যে না তোমাকে বেশি কিছু দিবে না, বেশি কিছু পেলে অনেক সময় কি হয় ছেলে মেয়ে বিগড়ে যায়, সেটাও হয়তো বাবা মারা ভাবে। কিন্তু যেই ছেলেটির সাথে তোমার পরিচয় হলো, কিন্তু তোমাদের যেই মেয়েটির সাথে পরিচয় হলো, তারা তখন তোমাকে গিফট হিসাবে ওই জিনিসটি দিল। এবার গিফট পেতে তো সবারই ভালো লাগে, লাগে তো সবার, কিন্তু মানে একদম 0 to 80, 100 বছর অব্দি যদি কেউ বাঁচে, কেউ যদি কাউকে একটা সামান্যতম গিফট দেয়, গিফট পেতে কিন্তু সবার ভালো লাগে। তাহলে গিফট যদি তোমাকে দেয়, তোমার তখন ভালো লাগবে। এইবার তুমি কি ভাবলে যে না ওই ছেলেটি তো তার মানে কত ভালোবাসে আমাকে, কি মেয়েটি তো খুব ভালোবাসে আমাকে, দেখো আমাকে, আমার এটা প্রয়োজন ছিল, মার কাছে কবে চাচ্ছি, বাবার কাছে কবে থেকে চাচ্ছি, আমাকে এখনো দিচ্ছে না, অথচ ছেলেটি আমাকে দিয়ে দেবে। কিন্তু তুমি তখন কিন্তু তুমি ট্র্যাপে পড়ে গেলে। এটা হচ্ছে কিডন্যাপিং এর একটা ট্র্যাপ। কিডন্যাপিং করতে গেলে কিন্তু এই যে আমি পরশুদিনের যে গল্পটা বলছি, পরশুদিন যেটা আমাদের থানায় কেসটা হয়েছে, স্কুলে একটা মোটরসাইকেল নিয়ে একটা ছেলে দাঁড়িয়েছিল, সেটা এখন লকআপে আছে। সেই ছেলেটার গাড়িটাতে মেয়েটি স্কুল থেকে বেরিয়ে উঠেছে, ছেলেটি নিয়ে গিয়ে গোবরাছড়া বাজারে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে যে আরেকটি ছেলেকে হ্যান্ড ওভার করেছে, সেই ছেলেটি নিয়ে মেয়েটি পালিয়ে গেছে। আমরা এখনো খোঁজ পাচ্ছি না মেয়েটি কোথায়। মানে এই যে একটা ট্র্যাপ, একজনে কিন্তু কাজ করবে না, এদের কিন্তু একটা এরকম ভাবে একটা সার্কেল থাকে। একজন তোমার সাথে প্রেমের সম্পর্ক করলো, একজন তুলে নিয়ে গেল, একজন আরেকজনকে হ্যান্ড ওভার করলো, আবার আরেকজন তাকে হ্যান্ড ওভার করলো, এই করে বিক্রি করে দেয়, বুঝতে পারছো তো। শুধু মেয়েদের ক্ষেত্রে হয় না, ছেলেদের ক্ষেত্রেও হয়, কিন্তু ছেলেদেরকে লেবার করার জন্য, অনেক সময় তাদের অর্গান নিয়ে নেওয়ার জন্য, জানো তো অর্গান নিয়ে নেয় যে আমাদের কিডনি, হয়তো কিডনি নিয়ে নিচ্ছে, চোখ নিয়ে নিচ্ছে, এরকম কিন্তু এখন আমাদের এদিকে আমরা অতটা টের পাই না, কিন্তু বড় বড় মেট্রোপলিটন যে সিটি আছে সেখানে কিন্তু অর্গান চুরি হয়, জানো তো। অর্গান মানে তোমার শরীরের যে নানা রকম অর্গান গুলো আছে,
যেগুলো কিডনি যেটা বললাম, চোখ বললাম, আরো অনেক কিছু আছে, সেগুলো কিন্তু তারা নিয়ে নেয়। এবার ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সেগুলো করে, তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে না। এখন মেয়েরাও হচ্ছে মানে কি বলবো, মেয়েরাও এই ধরনের মানে এর সঙ্গে জড়িত হয়ে গেছে। শুধু ছেলে না, আগে যেমন ছেলেরা ছিল মেয়েদেরকে নিয়ে গিয়ে বিক্রি করে দিল, সেরকম এখন মেয়েরা হচ্ছে ছেলেদেরকে এইভাবে ফাঁসিয়ে নিয়ে ব্যাস নিয়ে যাবে, নিয়ে গিয়ে কিন্তু এগুলো করবে। এবার তোমাকে কি করলো, অকেজো করে দিল, তো। সুতরাং তোমাদেরকে সচেতন থাকতে হবে কি ব্যাপারে, যে আমি কার সাথে বন্ধুত্ব করছি। আমার পাড়ায় এত লোক আছে, তাদের সাথে আমি বন্ধুত্ব করি, আমার স্কুলে আছে তাদের সাথে বন্ধুত্ব করি, যাকে আমি চিনি না, জানি না, তার বাড়ি কোথায়, তার ব্যাকগ্রাউন্ড কি, আমি কিচ্ছু জানি না, সে আদৌ কি মানে মানে কি কোনো কাজ করে কি করে না কিচ্ছু জানি না, কিন্তু তার সাথে আমি কি করলাম, ফেসবুক ইনস্টাগ্রাম হয়ে গেল, তার সাথে আমি এমন বন্ধুত্ব করলাম, তাকে আমি আমার ঘরের কথা শেয়ার করা শুরু করলাম। এমনকি আমরা নিজেদের বাজে বাজে ছবিও তার সাথে শেয়ার করি। আমরা ভুলে যাই, তখন একদম ভুলে যাই যে এই জিনিসটা, যে আমি যে এই যে ছবিটি পাঠালাম। জানো তো কম্পিউটারে এখন নেটওয়ার্কে এত মানে সবাই মানে এত এক্সপার্ট হয়ে গেছে, তোমার ওই মুহূর্তের মধ্যে তুমি যে একটা জিনিস আরেকজনকে পাঠাচ্ছ, ওই মুহূর্তে আরেকজন কিন্তু ওখান থেকে ওটা ক্যাপচার করে নিয়ে নিবে, এরকম হয়ে গেছে। সুতরাং তোমাদের কিন্তু এইদিকে মানে কোনো কিছু পার্সোনাল জিনিস, নিজের ডকুমেন্ট বলো, নিজের ছবি বলো, কারুর সাথে শেয়ার করবে না। অনলাইনে তো একদমই না, কারুর সাথে শেয়ার করবে না। ভাববে যে এই যে শেয়ার করলাম, তাকে আমি বিশ্বাস করে শেয়ার করলাম, সে কিন্তু তোমাকে এই বিশ্বাসের মর্যাদা কিন্তু দেবে না। এরকম ধরনের বহু ঘটনা থানাতে আসে, মেয়েরা পরে পস্তায়, এবং ছেলেরাও আছে যে ম্যাডাম এরকম ভাবে এরকম করেছিল, আমাকে এরকম করেছিল, আমার কাছে নাম্বার চেয়েছিল, আমার আধার নাম্বার চাইলো, ওটিপি চাইলো, আমি দিয়ে দিলাম, আমার টাকা ওখান থেকে নিয়ে নিল। এই যে ওটিপি শেয়ার, শুধু তোমাদের ক্ষেত্রে বলছি না, তোমাদের এখানে যা বলছি আমি, সেই কথাগুলো যখন বাড়ি যাবে, বাড়ি গিয়ে বাবা মাকেও বলবে, তারাও তো জানে না, তারাও কিন্তু এইভাবে, তোমরা এখান থেকে শিখে যাচ্ছ, বাড়ি থেকে তোমার বাবা মা, আশেপাশে আত্মীয় স্বজন, গ্রামের যারা তোমার পরিচিত আছে, সবার সাথে এই কথাগুলো শেয়ার করবে। কেউ যদি তোমাকে বলে যে তুমি ওটিপি দাও, তোমাকে আগে তো খুবই হতো, এখন এটা একটু কমেছে, যে কি ব্যাংকের থেকে আমি ফোন করছি, আমি ব্যাংকের ম্যানেজার, তোমার এটিএম এর উপরে যে 16টা ডিজিট আছে, সেই ডিজিটটা আমাকে শেয়ার করো, ঠিক আছে, তোমার এটা লক হয়ে যাবে, না হলে বই বন্ধ হয়ে যাবে, না হলে এটিএম তোমার বন্ধ হয়ে যাবে, লক হয়ে যাবে, খুলতে পারবে না। এরকম ভাবে নানা জিনিস তোমাদেরকে বলে কি করতো, ওই যে নাম্বার নিয়ে নিল, তুমি সরল বিশ্বাসে দিয়ে দিলে। তোমরা তো বাচ্চা, তোমাদের বাবা মারা, এমনকি স্কুল টিচাররাও দিয়েছে, অনেকেই, হ্যাঁ স্কুল টিচাররাও দিয়েছে, মানে তারা তো শিক্ষিত লোকেরাও দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো তো। এর জন্য প্রচুর টাকা মার গেছে। এবার সেই টাকা ফেরত পেতে যে কত কষ্ট, সেটা যাদের গেছে একমাত্র তারা জানে। অত সহজ না যে টাকাটা নিয়ে নিল, আমি থানায় গেলাম, পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে, তা না। এরা এত চালাক এরা, মানে এদের মানে কি বলবো, মানে এদেরকে ধরা মানে মহা মুশকিল ব্যাপার। আমাদের তো সাইবার পিএস একটা আছে, তোমরা জানো কি না জানি, একটা কুচবিহার ডিস্ট্রিক্টে একটা সাইবার পিএস আছে। যদি কোনো সমস্যা হয়, ডাইরেক্ট তোমরা ওই সাইবার পিএস এ যেতে পারো। সাইবার পিএস হচ্ছে কুচবিহারের সাগরদিঘি, নাম শুনেছো? এই সাগরদিঘির ওখানটায় আরক্ষা ভবন বলে একটা আছে, মানে এসপি অফিস যদি বলো, সেই এসপি অফিস আছে। সেই এসপি অফিসের ভেতরে একটা সাইবার পিএস আছে, মানে এই সাইবার রিলেটেড যা যা ঘটনা, যেমন তোমার ছবি নিয়ে কেউ বাজে কমেন্টস করলো, তোমার ছবি নিয়ে তোমাকে ব্ল্যাকমেল করছে, তোমাকে টাকা তোমার ব্যাংক থেকে নিয়ে নিয়েছে, এরকম ধরনের সাইবার রিলেটেড যে সমস্ত সমস্যার যদি সম্মুখীন হও, তোমরা ডাইরেক্ট ওই সাইবার পিএসে যেতে পারো, বা থানাতেও আসতে পারো। থানায় আসলে যতটুকু থানা পারবে, ইকুইপমেন্ট গুলো সাইবার পিএসে বেশি আছে, ওখানটা ওদের সুবিধে, তুমি ওখানেও করতে পারো, তুমি থানাতেও জানাতে পারো, আমরাও জানিয়ে দিতে পারি। এটা তোমরা করবে অবশ্যই। আর ওই যে যেটা বললাম, সবার সাথে সবকিছু, যে তুমি যাকে চেনো না জানো না, কারোর সাথে কিন্তু কোনো নিজস্ব ডকুমেন্ট বলো, নিজস্ব পার্সোনাল ছবি বলো, কোনো কিছু কিন্তু কারোর সাথে শেয়ার করবে না। বুঝতে পেরেছো কি বললাম? যেগুলো বললাম শুনলে না হাসি পাচ্ছে খালি? হ্যাঁ, মন দিয়ে শুনছো তো?
এগুলো কিন্তু গিয়ে বাড়িতে আবার সবাইকে কিন্তু বলবে, ঠিক আছে? বাবা মাকেও বলবে যে এরকম ভাবে কোনো যদি ফোন আসে ফোন তুলবে না। স্যার তো বললো তোমাদেরকে ফোন তুলবে না, কারোর সাথে কোনো ওটিপি, আধার কার্ড, আধার নাম্বার কোনো কিছু কারোর সাথে শেয়ার করবে না। তোমার পার্সোনাল জিনিস কেউ চাইতে পারে না তুমি যদি তাকে না দাও, ঠিক আছে? আর তোমাকে যদি ব্যাংক ফোন করে, তোমাকে ব্যাংকের কোনো দরকার নেই যে তোমাকে ফোন করে বলবে তোমার আধার নাম্বার দাও, ওটা কোনোদিনও করবে না। তোমাকে ব্যাংক যদি সেরকম হয়, ব্যাংক তোমাকে বলবে ব্যাংকে আসুন, ঠিক আছে? ব্যাংকে ডাকবে তোমাকে, তোমাকে বলবে না যে তো আপনার আধার নাম্বারটা দিন, তো আপনার কাছে ওটিপি যাচ্ছে ওটিপি দিন, তো সেটা কোনো সময় তারা বলবে না। তারা তোমাকে বলবে আপনারা ব্যাংকে আসুন, ব্যাংকে এসে তারপরে যেটা সমস্যার সমাধান আছে, আপনার এটা আছে, আসুন আপনি আপনার এই জিনিস নিয়ে আসুন, এরকম বলবে। মাথায় থাকবে। আর ওই যে ডিজিটাল অ্যারেস্ট বললো না, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। কোনো সময় কেউ কাউকে ডিজিটাল অ্যারেস্ট করতে পারে না। অ্যারেস্ট মানে যাবে পুলিশ, গিয়ে ধরে নিয়ে আসবে, ঠিক আছে? এবং যখন ধরবে তখন পুলিশ তোমাকে বলবে যে তোমাকে এই কারণে ধরলাম। এবার ডিজিটাল অ্যারেস্ট, তুমি বসে আছো মুম্বাইতে, দিল্লি থেকে একটা ফোন আসলো যে আপনি ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন, ভাববে তোমাকে এটাকে কি তোমার কাছে পয়সা নেওয়ার জন্য এরকম করছে। এটা মাথায় রাখবে। যারা পড়াশোনা করছো নিশ্চয়ই এখন মোবাইল সম্বন্ধে তোমরা মানে কম্পিউটারে যতটা মানে না ইয়ে করো, মোবাইল হাতের মধ্যে আছে, মানে ওই একই জিনিস তোমরা সবাই কম বেশি কিছু না কিছু জানো। সুতরাং ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় কি? হয় কিছু? কিচ্ছু হয় না। এখন খুব টিভিতে অ্যাড দিচ্ছে তো যে ডিজিটাল অ্যারেস্ট হয়েছে, তুমি মোবাইল খুলবে দেখবে ডিজিটাল অ্যারেস্ট হয়েছে, আপনি দিচ্ছে তো এরকম ছোট ছোট বানিয়ে হ্যাঁ ফানি দিচ্ছে। সুতরাং ডিজিটাল অ্যারেস্ট বলে কিন্তু কিচ্ছু হয় না, এটা সবাই মাথায় রাখবে। এবং বাড়ির সবাইকে বলবে, আশেপাশের প্রতিবেশীদের বলবে এবং আত্মীয় স্বজনদের বলবে যে এরকম যদি কল আসে তোমরা কোনো সময় ঘাবড়াবে না, ঠিক আছে? অনেক সময় ঘাবড়ে গিয়ে টাকা দিয়ে দিচ্ছে তো এরকম এখনো হচ্ছে, এখনো দিচ্ছে। মানে এই 3-4 দিন আগে থানায় একজন এসেছিল, ম্যাডাম এরকম হয়েছে, আমাকে ফোন এসছে, আমাকে বলছে 5,000 টাকা দিচ্ছে। 5,000 টাকা দিবে, 5,000 টাকা দিয়েছে, এইবার আর কোনো ইয়ে নেই। এ আছে না, এর দাদা একটা এইরকম একটা ফ্রড কেসে ফেসে গেছিল, এরই দাদা। মানে বেশিরভাগ ওই যে তোর দাদা যে এটা হয়েছিল, তাদের পরিচিত বা বন্ধু বান্ধব আর নিজেরাও এরকম আছে। ও পাবে না তো, অত সহজ না। একবার টাকাটা চলে গেলে না, ওই টাকাটাকে মানে এরকম তুমি ভাবছো তোমার একমাত্র হয়েছে, ওই সাইবার পিএসে এরকম প্রতি হাজার হাজার হচ্ছে। মানে এই জন্য আর সঙ্গে সঙ্গে গিয়ে যদি তাও তোমরা মানে জানাও, তাও কিছুটা তোমার মানে লাভ হবে, না হলে তো হবেই না। হ্যাঁ সঙ্গে সঙ্গে এগুলো কোথায়, ব্যাংকে যদি দেখো যে ব্যাংকে তোমার টাকা কেটে নিল, আর এখন তো ব্যাংকের থেকে মেসেজও আসে না যে আমার ট্রানজাকশন হচ্ছে, হ্যাঁ আমি জানতেই পারি না, এই জন্য আরো সমস্যা। তুমি জানতেই পারছো না যে তোমার ব্যাংকের থেকে টাকা চলে গেছে। যদি যেরকম মেসেজ আছে সঙ্গে সঙ্গে গিয়ে থানাকে আগে জানাবে। আর একটা টোল ফ্রি নাম্বার আছে তো টোল ফ্রি নাম্বার, ওই নাম্বার গুলোকে সবাই মানে মনে রাখবে। ওই অনেক বড় নাম্বার, মানে কোনো একটা ডায়েরি হোক, কোনো একটা কিছু জায়গায় হোক, লিখে রাখবে, ওখানে সঙ্গে সঙ্গে ফোন করবে। ফোন করলে তাও তোমার ব্লক তো করে দিল, কিছুটা টাকা বাঁচবে, নাহলে তো ওরা তুলতেই থাকবে, একের পর এক তুলতেই থাকবে নিজে। সুতরাং এই বিষয়ে সাবধান, ঠিক আছে? সবার মাথায় থাকলো যে নিজেদের পার্সোনাল ছবি, পার্সোনাল ডকুমেন্ট কারোর সাথে শেয়ার করবে না। বন্ধুত্ব কারোর সাথে করতে হলে ভেবে চিনতে বুঝে নিয়ে বন্ধুত্ব করবে। আমাদের পাশের বাড়ির ছেলে পেলে, পাশের বাড়ির মেয়ে আমাকে মানে ট্যাপে ফেলে দেয়, আর এ তো কোথাকার আমি চিনি না জানি না, সে তো আমাকে ফেলবেই। আমি পরশুদিনের যে কেসের গল্পটা করলাম, মেয়েটার বাড়ি আর ছেলেটার বাড়ি একদম মুখামুখি, বুঝতে পেরেছো? মেয়েটা ছেলেটাকে কাকা বলে ডাকতো, বুঝতে পেরেছো? তোমার ডাবল বয়স, বোঝো না? মেয়েটির বয়স 14 বছর কয়েক মাস, আর ছেলেটির বয়স 30 বছর। ওর ঠিক অপোজিট বাড়ি, মানে দুজনের মুখামুখি বাড়ি। পাড়া মানে বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী কেউ টের পায়নি, অথচ চলে গেল ভেবে। বুঝতে পারছো? এখন ছেলেটি ওকে বিক্রি করে দেবে না কি করবে? আর সবাই এখন বাইরে সব বাইরে কাজ করে, এই জন্য বোঝাও মুশকিল কোথায় কি করছে না করছে। সুতরাং সবাই সাবধান। আর জানো তো তোমাদের এখানে এই সাইবার রিলেটেড ছাড়াও আমি কিছু কথা বলি। 18 বছরের নিচে কেউ বিয়ে করবে না, জানো তো? 18 বছরের নিচে বিয়ে করলে কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, বুঝতে পেরেছো? হয়তো তোমাদের মারা চুপচাপ বিয়ে দিয়ে দিল তোমাদেরকে 18 বছরের নিচে, দেওয়ার পরে কি হবে জানো তো? তোমরা ওখানে বিয়ে হলো, তারপরে কোনো অসুস্থতার কারণে হয়তো হাসপাতালে গেলে, হাসপাতালে তোমার নাম্বার, আধার নাম্বার চাইবে, আধার কার্ড দাও, তোমার জন্মের সার্টিফিকেট চাইবে। যখনই দেখবে তোমার 18 বছরের নিচে, সঙ্গে সঙ্গে থানায় একটা ওরা চিঠি করবে যে আমার
ইয়েতে হাসপাতালে অমুকে ভর্তি হয়েছে, তার বয়স এত বছর, আমরা তখন পুলিশ কি করবে, সঙ্গে সঙ্গে একটা ওই কোম্পানির উপরে একটা কেস হয়ে যাবে। ঠিক আছে, কেস হওয়ার পরে তোমার বাবা মা, তোমার যদি বিয়ে হয়ে থাকে ছেলেটার বাবা মা সবাই কিন্তু অ্যারেস্ট হবে। বুঝতে পেরেছো? 18 বছরের নিচে কারো বিয়ে হয়েছে জানাশোনার মধ্যে? হয়েছে না? মরেছে এবার। কার বিয়ে হয়েছে এখানে? বান্ধবীর না, বান্ধবীকে সাবধান করে দিবি যে 18 বছরের নিচে তো বিয়ে করেছিস, সেই কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, এমনি তো নানা রকম মজা, বলে সেই মজা কয়েক দিনের মজা, কয়েক মাসের মজা, তারপরে বুঝতে পারবে, টেস্টটা পাবে। তোমার এখন কি 18 বছর হয়নি, তুমি এখন খেলে বেড়ানোর 18 বছর পর্যন্ত শিশু। তাদের কি কাজ? খেলাধুলা করবে, পড়াশোনা করবে, গান শিখলে গান শিখবে, নাচ শিখলে নাচ শিখবে। তার কি এখন সংসার করার কথা? তোমার মাকে কি দেখো, সকালবেলা ঘুম থেকে উঠলো, স্নান করলো, রান্না, বরকে রান্না করে দিতে হচ্ছে, শ্বশুরকে দিতে হচ্ছে, শ্বশুরকে দিতে হচ্ছে, তাদের পছন্দ না হলে মারও দেয়, তাই তো? দেয় তো? তা তুমি কি সেই জায়গায় যাইতে যাচ্ছ? তা তোমার এখন কাজ পড়াশোনা করা, আনন্দ ফুর্তি করার। হ্যাঁ, তারপরে যদি চাকরি করো তাহলে বাবা মাকেও দেখতে পারবে চাকরি করে। সুতরাং এখনই বিয়ে করার তো কোনো কিছু হয়নি। বিয়ে করার পরে কিছুদিন ভাল লাগবে, তারপরে দেখবে আবার যেই সে। এরকম অনেক হয় আমাদের থানাতে, এরকম আমাদের থানা না, যে কোনো থানাতে এরকম অনেক কেস আছে, কি বিয়ে হয়েছে 18 বছরের আগে, তারপরে মারপিট, কেস করতে আসলো, কি কোনো সময় বিয়ে করে নিয়ে চলে গেল বাইরে, যেটা তোমরা বিদেশ বলো, দিল্লি মুম্বাই নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওইখানে মারপিট, বাচ্চা কাচ্চা হলো, বর ওকে ছেড়ে দিয়ে ব্যাস আরেকটা চলে গেল আরেকজনের সাথে। এটা হামেশাই হচ্ছে, এবং এরাই আসে আমাদের কেস করার জন্য, কি বধূ নির্যাতনের কেস। আবার কোনো কোনো ক্ষেত্রে তোমাকে পালিয়ে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে কিছুদিন তোমাকে রাখলো, বিয়ে থাও করলো না, তারপরে ছেড়ে দিল, তারপরে আমাদের থানায় আসলো কি রেপ কেস। নামটা শুনেছো তো? হ্যাঁ, সবাই জেনে রাখো, সবাইকে জেনে রাখতে হবে এইগুলো। ঠিক আছে, এর জন্য নিজেদেরকে সজাগ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে যে আমার কোন বয়সে, আপনাদেরকেও বলছি, যেহেতু মায়েরা এসছেন, বুঝতে পারছেন, এই যে গল্প করছেন, আপনাদেরকেও বলছি, মেয়ে যদি থাকে বা ছেলে থাকে 18 বছরের নিচে কাউকে বিয়ে দেবেন না। ঠিক আছে, তারা তো শারীরিক ভাবেও তো তারা ম্যাচিওর হয় না, হয় কি? একটা 18 বছরের নিচে 14-15 বছরের মেয়েটা তো শিশু থাকে, সে অন্য পরিবারে গিয়ে কি করে কি করবে, তাই না? একটা সংসার থেকে আরেকটা সংসারে যেতে গিয়ে, সেই সংসারের সমস্যা বুঝতে গেলে, সেই সংসারে অ্যাডজাস্ট হতে গেলে তার কি দরকার? তার মানসিক দিক থেকে তাকে স্টেবল হতে হবে। সে তো এখন শিশু, 18 বছরের নিচে মানে শিশু, সে তো কিছু করতে পারবে না। সুতরাং আপনাদেরও বলছি, আপনারাও কিন্তু আপনাদের আশেপাশে সবাইকে বলবেন 18 বছরের নিচে যেন কাউকে বিয়ে না দেয়। ঠিক আছে, বললাম, আপনাদের শুনলেন তো? নিজেদের মেয়েদের দিয়েছেন বিয়ে? হ্যাঁ, দিবেন না। ঠিক আছে, দিবেন না, এবং আশেপাশে বলবেন কেউ যেন না দেয়। আর যদি দেয়, আরেকটাও আছে কথা, যদি দেয় তাহলে কি করবে জানিস? আমরা ফোন করবো। কোথায়? 1098 একটা নাম্বার আছে, বুঝছিস? চাইল্ড লাইনের নাম্বার, এটা 98। ওই নাম্বারটাতে শুধু ফোন করবি, আর তোকে তোর নামও বলতে হবে না, তোকে তোর কিচ্ছু করতে হবে না। ওইখানে ফোন করে বলবি অমুক বাড়িতে অমুকের বিয়ে হচ্ছে, ব্যাস তোর কাছে। তোর নাম আসবে না, তোর নামই আসবে না, তোর নাম জিজ্ঞাসাও করবে না, তোর নামও আসবে না, কে ফোন করলো কিচ্ছু আসবে না। ঠিক আছে, কিন্তু মিথ্যা যদি দিস, আবার মিথ্যা আবার ফোন করিস না, কারণ তুই যে ফোন করছিস ওই নাম্বারটা তো থেকে যাবে, তখন কিন্তু তোকে এসে পুলিশ তুলে নিয়ে যাবে, এটাও মাথায় রাখিস মিথ্যা কথা বললে। আর যদি সত্যি বলিস তাহলে তোদের কিছু করতে হবে না, পুলিশ, বিডিও অফিসের স্টাফ, চাইল্ড লাইন সবাই মিলে গিয়ে ওই বিয়েটাকে বন্ধ করবে। বুঝতে পারছিস? এটা হচ্ছে তোদের প্রথম শুরুয়াত, যে আমরা সোশ্যাল সার্ভিস, সমাজের জন্য কিছু কাজ, এটা একটা সমাজের জন্য প্রথম ধাপ, ছোটবেলাতেই এটা করতে পারিস। ঠিক আছে, মনে থাকবে সবার কি বললাম? মনে থাকবে? বল নাম্বারটা, বল। হ্যাঁ, মাথায় থাকবে। আর এই যে পুচকু পুচকু যা আছে, তোমাদের জন্য একটা বলি, তোমরা জানো গুড টাচ ব্যাড টাচ শুনেছো? শুনেছো? বলো কি? হ্যাঁ,
ওটাও ব্যাড টাচ আছে, আরেকটাও আছে ব্যাড টাচ। ঠিক আছে, যে আমাদের কোনো কোনো জায়গা আছে যেসব জায়গায় কেউ হাত দিতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, ওই জায়গায় লজ্জা পাওয়ার কিছু নেই, এটা জেনে রাখো। যদি কেউ পাড়া প্রতিবেশী, নিজের কাকু হোক, পাড়ার কাকু হোক, পাড়ার জেঠু হোক, পাড়ার দাদু হোক, নিজের দাদু হোক, ঠিক আছে, তোমাদের এমন ভাবে গায়ে টাচ করলো, ধরলো, কি তোমাকে আদর করলো, ঠিক আছে, যেটা তোমার ভালো লাগছে না, তোমাকে খারাপ লাগছে। তোমার বাবা মা আদর করে তো কি হয়, ভালো লাগে, আদর করে। কিন্তু এমন কেউ তোমাকে আদর করছে, ধরে ঝাপটে ধরছে, তোমার ভালো লাগছে না, তখন তুমি কি করবে? তাকে মানা করবে যে এরকম করবে না আমার সাথে। ঠিক আছে, তাকে মানা করবে যে আমার সাথে কিন্তু এরকম করবে না, আমার ভাল লাগছে না। যদি সে না শোনে, তখন বাড়িতে এসে বাবা মাকে বলবে। ঠিক আছে, বাড়িতে এসে বাবা মাকে বলবে যে মা জানো, এরকম ওই দাদুটা আমার গায়ে অমুক জায়গায় হাত দিয়েছে, যেখানে আমার ভালো লাগছে না, আমার সাথে কফলাকফি করছে, আমার ভালো লাগছে না। ঠিক আছে, এবার বাবা মা যদি না শোনে, তাহলে যেই স্কুলে পড়ো, স্কুলের টিচারকে এসে বলবে। ঠিক আছে, অনেক সময় বাবা মা বলে চুপ কর, কাউকে বলতে হবে না, এরকম বলে। কিন্তু তখন কি করবে? স্কুলের টিচারকে এসে বলবে যে মাস্টারমশাই বা স্যার যাই বলো, যে আমাকে না ওই দাদুটা এরকম ভাবে ধরছে, আমার না ভাল লাগে। তারপরে যা করার মাস্টারমশাই করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? তুমি বুঝতে পেরেছো? ধরো কোনো জায়গায় কেউ এরকম তোমার গায়ে হাত দিল, তোমার ভালো লাগছে না, তুমি প্রথমে গিয়ে মাকে বলবে, বাবাকে বলবে। বাবা মা যদি না শোনে, তাহলে এসে টিচারকে বলবে, স্কুলের টিচারকে। ঠিক আছে, বুঝতে পেরেছো যা যা বললাম? ঠিক আছে, ধন্যবাদ। আজকের একটা ক্লাপিং শুরু কর। যাই হোক, অসংখ্য ধন্যবাদ দুজন অতিথি বক্তা, যারা আমাদের এতক্ষণ আমাদের সাইবার সিকিউরিটি সেট বা অন্যান্য আনুষঙ্গিক আরো কিছু বিষয় উঠে আসলো। আশা করি একটু হলেও সচেতন আমরা হয়ে গেছি, এবং সমস্যা এলে আমরা কিভাবে সমাধান খুঁজবো সেটুকু বুঝে গেছি। এবং যারা এখানে আসেনি, তারাও যদি এরকম সমস্যায় পড়ে, আমরা এগিয়ে গিয়ে যে সমাধানের রাস্তাগুলো জানলাম সেগুলো তাদেরকে অবশ্যই বলবো। তাই তো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দুজনকেই, আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ক্যাম্পে, এই জায়গায় আসার জন্য। আমাদের খুব ভালো লাগলো এনএসএস এর পক্ষ থেকে। তারা দুজনের জন্য একটা, এবং বাকি যারা থানার স্টাফ যারা এসছেন প্রত্যেকের জন্য একটা কি হবে, জোরদার হাততালি হবে। না, এনএসএস নাও আজকাল একটা ক্লাবিং শুরু কর। ঠিক আছে।